মবের মাধ্যমে যখনই কোনো কিছু আপনার বাস্তবায়ন হয় সেটা অটোমেটিক্যালি বাই ইটস ভেরি নেচার আইন বহির্ভূত। তারা নানান কাজ যদি করে থাকে, অর্থায়ন হয়ে থাকে এবং একাত্তর মঞ্চ নানান কিছু এজেন্ডা নিয়ে নেমেও থাকে, সেটা একটা ব্যাপার। সেটা নিয়ে নানান ধরনের কথা হতে পারে, সেটা নিয়ে নানান পদক্ষেপ হতে পারে, কিন্তু সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগে মব কেন গেল, এই মবটা কেন মানুষকে এত ভোগাচ্ছে, আপনার কাছে এই জায়গাটা একটু শুনতে চাই। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বাক স্বাধীনতা আর্টিকেল 39 অফ আওয়ার কারেন্ট কনস্টিটিউশন প্রোটেক্ট করে। এখন বাক স্বাধীনতার ভিতরে আপনি অনেক ধরনের কথা বলতে পারেন ভাই, সেটা একাত্তরের মঞ্চ হোক, যেটাই হোক, যে কোনো কিছু আপনি বলতে পারেন। আমরা এত বছর হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যখন আন্দোলন করেছি, অনেক কিছুর জন্য আন্দোলন করেছি, কিন্তু এর ভিতরে বড়ভাবে কিন্তু বাক স্বাধীনতা বড় জায়গা করে নিয়েছিল। আমরা যে স্বাধীনতাগুলো আমরা এক্সপেক্ট করি, আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক যে কোনো রাষ্ট্র ব্যবস্থায় প্রত্যেকটা নাগরিক ডিজার্ভ করে, তার মধ্যে ওয়ান অফ দ্য প্রিমিয়ার হলো বাক স্বাধীনতা। তো সেই জায়গা থেকে একাত্তর মঞ্চ, আনলেস তাদের এগেনস্টে, মানে একাত্তর মঞ্চ হয়ে যারা দাঁড়িয়েছে তাদের এগেনস্টে কোনো ক্রিমিনাল মামলা বা কিছু নেই, তাহলে এই বাক স্বাধীনতাটা তাদের থাকা উচিত। মব জাস্টিস আসলে আইন বহির্ভূত, এটা কোনোভাবেই আমরা অ্যালাউ করতে পারি না। মানে আমরা 32 নম্বর, ধানমন্ডি 32 নম্বর মবকে দিয়ে চুরমার করে দেয়া, এটা আমরা করতে পারি না আইনত। আমি মনে করি, এবং আমি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যখন প্রথমবার আমাদের অগস্টে মিটিং হয়, তখন আমি একটা পার্সোনালি আমার তরফ থেকে আমি একটা রিকোয়েস্ট জানিয়েছিলাম যে ধানমন্ডি 32 নম্বরকে আমাদের জুলাই জাদুঘর হিসাবে যদি আখ্যায়িত করে ওর ভেতরের কন্টেন্টস চেঞ্জ করে ওটা করা হয়, তাহলে অনেক ভালো হতে পারে। ইদার ওয়ে আমার সাজেশন যে নিতে হবে তা না, তবে মবের মাধ্যমে যখনই কোনো কিছু আপনার বাস্তবায়ন হয়, সেটা অটোমেটিক্যালি বাই ইটস ভেরি নেচার আইন বহির্ভূত। আইন বহির্ভূতভাবে কোনো কিছু বাস্তবায়ন আমরা দেখতে চাই না। তবু ওখানে ধানমন্ডি 32 নম্বরটা যেটা হয়েছে, সেটা আর্লি ডেজে হয়েছে, তখন অন্তর্বর্তীকালীন সরকারও পুরোপুরি আর কি সামাল দিয়ে নিতে তাদের সবাইকে জাজ করতে হলো, তাদেরকে ওই মিনিমাম ডিউটা দিয়ে জাজ করা উচিত। তো সেই হিসেবে আমি বলছি যে তাদের সমালোচনার জায়গায় ওখানে তারা পুরোপুরি সাজিয়ে উঠতে পারেননি। কিন্তু আজকে এসে আমরা এই জায়গায় এসেছি যেখানে এই এক্সকিউজটা আর কাজ করে না। সো মব জাস্টিস এটা কাজ করে না ভাই। এই যে মনে করেন ফুয়াদ একটা কথা বললেন, ছাত্রলীগ মিছিল করেছে, এবং আমরা দেখছি হরহামেশা ছাত্রলীগকে মিছিল করতে। ছাত্রলীগ নিষিদ্ধ অর্গানাইজেশন, আইনগতভাবে তাদেরকে বাধা দেয়া উচিত, প্রয়োজন, এবং যারা এই মিছিলে নেমেছিলেন তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন। এবং এটার সিসিটিভি ভিডিও আছে আমার ফোনে, এখন আমি আপনাদের 3টা ভিডিও দেখাতে পারবো গতকালের মিছিলের। তো এখানে চেহারাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, হ্যাঁ পরিষ্কার দেখা যাচ্ছে, তাহলে এদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? এইটা মব জাস্টিস না, এটা সঠিক জাস্টিস হতো। কিন্তু এক জায়গায় বসে কেউ আলোচনায় বসছেন, সেটাকে মব জাস্টিস মানে মবের মাধ্যমে থামিয়ে দেওয়া। এখন মনে করেন, যেমন মনে করেন আপনি যে ঘটনাটার কথা বলছেন, এখানে জনাব লতিফ সিদ্দিকীকে আলাদাভাবে ভিক্টিমাইজ করা হয়েছে। এখন জনাব লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের মন্ত্রী ছিল, যখন মন্ত্রী ছিল আমি ধরেই নিচ্ছি ভাই সে দেশ জাতি জনগণ বিরোধী কিছু না কিছু কাজ নিশ্চয়ই করেছে, সেটার মামলায় তাকে আইন আওতায় নিয়ে আসেন। কিন্তু সে একটা আলোচনায় বসেছে, সেখানে মব জাস্টিস এইটা এগেন ভাই আমরা আইনের শাসন দেখতে চাই। হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছিলাম, আইনের শাসন ছিল না বলে দাঁড়িয়েছিলাম, অন্য কোনো কারণে দাঁড়াই নাই। কিন্তু আজকে তাহলে আমাদের সর্বপ্রথম চাওয়াটা হলো আইনের সঠিক শাসন। সেই আইনের সঠিক শাসন আমরা দেখতে চাই। সো নুরুল হক নূরের উপরে যখন আক্রমণ হচ্ছে, এটা আইনের শাসন না। যে যদি কেউ অপরাধ করে থাকে সেটা আইন দেখবে, কিন্তু মব গিয়ে সেটা হাতে তুলে নেবে, সেটা আপনি চাচ্ছেন না।